হাই স্টুডেন্টস, তোমাদেরকে স্বাগত মাধ্যমিক ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা পরবর্তী অঙ্কের ক্লাসটা করব। এর আগের অঙ্কের ক্লাসে আমরা আয়তঘন সম্পর্কে কিছু জিনিস শিখেছি। আমরা আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সাহায্যে তার আয়তন অর্থাৎ ভলিউম, সমগ্রতলের ক্ষেত্রফল এবং চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা শিখেছি। তা আজকে আমরা এবং আগের দিন আমরা এইগুলো শেখার সাথে সাথে কিছু অঙ্ক করে ফেলেছিলাম। আমরা এই প্রথম দিকের 1, 2, 3, 4, 5 এই পর্যন্ত অঙ্ক আমরা করে ফেলেছিলাম আগের দিন। তো আজকে আমরা এই 6 থেকে অঙ্কগুলো শুরু করব। আচ্ছা, 6 নম্বর অঙ্কে যাওয়া যাক। প্রশ্ন করেছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হিসাব করে। আচ্ছা, অর্থাৎ যদি ঘনক মানে আমরা আগেই শিখেছি কি জিনিস। ঘনক হচ্ছে এমন একটা আয়তঘন যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। অর্থাৎ জিনিসটা এরকম দেখতে হবে। অর্থাৎ বাড়িতে সবাই লুডো ছক্কা দেখেছো, সেটার মতো দেখতে। তাহলে এর দৈর্ঘ্যও যা হবে, এখানের প্রস্থও তাই হবে, আর উচ্চতাও তাই হবে। এটাকে যদি আমরা ধরে নিই যে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান সেন্টিমিটার। একটা ইউনিট ধরা আমাদের অবশ্যই জরুরি। তাহলে এখানে বলে দিয়েছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তা অতএব কর্ণ ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে আমরা দুটো জিনিস করতে পারি। এক, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এখানে যেটা নিয়ে প্রত্যেকটাই সমান, এই সূত্র অনুসারে আমরা করতে পারি। অথবা এর একটা 4√3 একটা সূত্র আছে, সেটা একবারে বসাতে পারি। দেখ আমরা এইভাবে যদি করি তাহলে ভিতরে আসছে কি 3 স্কোয়ার সেন্টিমিটার। এখান থেকে এটা বাইরে নিয়ে আসলে a√3 সেন্টিমিটার। এ পর্যন্ত চলে আসলো আমাদের। এবার প্রশ্নানুসারে এই a√3 ইজ ইকুয়াল টু 4√3, আই গেস 4√3 তো ছিল। 4√3। তাহলে এই √3 যে কর্ণের দৈর্ঘ্যটা বেরোলো, এটা মানেই কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমি কনক্লুশন আসতে পারি a ইজ ইকুয়াল টু 4। তাহলে অর্থে বাহুর দৈর্ঘ্য সমান সমান 4 সেন্টিমিটার। এইটুকু আমি আসলাম। কিন্তু আমাকে প্রশ্নে বলেছে কি, প্রশ্নে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল আমরা আয়তঘনের ক্ষেত্রে যে সূত্রটা পড়েছিলাম সেটার ক্ষেত্রে লাগবে না আমাদের। একটা ঘনকের ক্ষেত্রে সবকটা পাশই সমান, এরকম পাশ কটা রয়েছে? 6টা। তো একটা পাশের ক্ষেত্রফল কি হবে? বাহুর স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহুর স্কোয়ার, তাহলে এখানে 6 ইন্টু 4 স্কোয়ার, দ্যাট ইজ, আচ্ছা ক্ষেত্রফল তো, তাহলে ইউনিট হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 4 ইন্টু 4 4 16, দ্যাট ইজ 6 ইন্টু 16, তাহলে এখানে হবে 96 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম। আমরা আরেকবার দেখি। আমাদেরকে প্রথমে বলে দিয়েছে হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করেছি এইভাবে কম্পেয়ার করে, দুটো কম্পেয়ার করে আমরা ইজিলি এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলেছি। দিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল বের করা সেখান থেকে খুবই সোজা, আমরা সেভাবে প্রসিড করলাম। এবার আসি পরবর্তী অঙ্কে। 6 হয়ে গেল। 7 নম্বর অঙ্ক। এখানে বলেছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল কত হবে। ধারগুলির সমষ্টি হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে ঘনকটির ঘনফল কত হবে? তা এটা খানিকটা একই রকম, ধারগুলির সমষ্টি বলে দিয়েছে, সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব।
সেখান থেকে ঘনকের ঘনফল বের করব। তো এই অঙ্কটা হোমওয়ার্ক দিলাম আমি, তোমরা নিজেরা করে ফেলবে এটা। 8 অঙ্কটা করা যাক। যদি কোনো ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয়, তবে ঘনকটির আয়তন কত হিসাব করে লিখি। এটাও সোজা, তো এটা করা যাক। বলেছে একটি ঘনকটা আঁকি সবার প্রথমে। ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের সমষ্টি, দ্যাট ইজ 4a² ইজ ইকুয়াল টু 216। এখান থেকে এর মান বের করতে পারবো। তবে ঘনকটির আয়তন কত হিসাব করি। তাহলে এখানেও ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান সমান a সেন্টিমিটার। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 4a²। এখান থেকে কম্পারিজন করে প্রশ্নানুসারে 4a² ইজ ইকুয়াল টু 216 implies that a² সমান সমান 4 দিয়ে কাটলে 4 5 20, 4 ছাড়া 4 5 20, 4 ছাড়া 16। সরি, আমারই ভুল। ঠিকই তো আছে দেখছি। ও সরি সরি সরি, এটা হবে 6a²। আমাদের তো 4 দেয়ালের ক্ষেত্রফল বলেননি, 6a²। 6a² ইজ ইকুয়াল টু 216। তাহলে 6 দিয়ে কাটলে 3 6 18, 6 30। তাহলে a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6। আমরা মাইনাসটা অবভিয়াসলি নেব না, তাহলে +6। তাহলে এর বাহুর দৈর্ঘ্য +6 সেন্টিমিটার। তাহলে বাহু যদি +6 সেন্টিমিটার হয়, আমাদের প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল ঘনকটির আয়তন কত হবে। তাহলে অতএব ঘনকটির আয়তন সমান সমান 6 ইন্টু 6 ইন্টু 6, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বাহুর কিউব, সেটা 216ই হচ্ছে। কিন্তু এখানে ইউনিটটা পাল্টে যাবে, সেন্টিমিটার কিউব বা ঘন সেমি। তাহলে এটা আমরা করলাম। এবার এসে আমরা 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা বলছে একটি সমকোণী চৌপলের আয়তন হচ্ছে 412 ঘন সেন্টিমিটার। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, এই অঙ্কটা একটুখানি ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে একটি আয়তঘন, সেই আয়তঘনটিকে সমান দুটি ভাগে ভাগ করা হলো, যার ফলে সেটি একটি ঘনকে পরিণত হলো। তাহলে আমি যদি দৈর্ঘ্যটাকে 2a ধরে নিই, এর প্রস্থটা অবশ্যই a হতে বাধ্য, কারণ নাহলে এটাকে যদি আমি অর্ধেক করি, এই সমকোণী চৌপলটাকে, সেটা দুভাগ করলে তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ সমান সমান কোনো সময় সমান হবে না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এটাও এ, এটাও এ, আর এটা ভাগ করার পরে এইটুকু হয়ে বাঁদিকের পোর্শনটা হয়ে যাচ্ছে আর ডান দিকের পোর্শনটা হয়ে যাচ্ছে এ। তাহলে আমাকে ধরতে হবে, ধরি আয়তঘনটির দৈর্ঘ্য সমান সমান
এ সেন্টিমিটার, সরি 2a সেন্টিমিটার। এবার কেটে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। তাহলে অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান কি 2a কে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা আমরা মুখে মুখে করতে পারি, জাস্ট এখানে দেখানো। সেটা হচ্ছে a সেন্টিমিটার। এটা আমরা বের করে রাখলাম। এবার এখানে কি বলছে, আমি এটা মুছে মুছেই করেছি, এটাই বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করে রাখলাম। এখানে বলেছে সমকোণী চৌবলের আয়তন বলে দিয়েছে। তা আমরা এক কাজ করি, বাহুর দৈর্ঘ্যটা পরে বের করলে হবে, আয়তনটাকে বের করে। তাহলে দৈর্ঘ্য যদি 2a হয়, প্রস্থ a হবে, উচ্চতাও a হবে। কারণ আমি একটু আগে বললাম যদি এগুলো a না হয় তাহলে এটাকে কাটলে দুটো ঘনক পরিণত হবে না। তাহলে অতএব আয়তন 2a ইন্টু a ইন্টু a, দ্যাট ইজ 2a কিউব, এত ঘন সেমি। প্রশ্নানুসারে এই 2a কিউব সমান সমান কত হবে? 432। ক্যালকুলেশন করলে a কিউব সমান সমান এসে দাঁড়াচ্ছে 216, a সমান সমান 6। তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম, আমরা এর ভ্যালু পেয়ে গেলাম, অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য। এবার বলেছে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। এটা তো আমরা পেয়ে গেলাম। প্রতিটি ঘনক মানে কি, আমি আয়ত ঘনটাকে দুভাগে ভাগ করেছি। আয়ত ঘনটাকে দুভাগে ভাগ করলে বাদিকে এই ঘনকটা তৈরি হয়েছে, সবুজ কালার যে আউটলাইন দিয়ে মানাচ্ছি, এই ঘনকটা তৈরি হয়েছে বাদিকে। আর কালো কালারের আউটলাইন দিয়ে যেটা বানাচ্ছি আমি, সেটা আরেকটা নতুন ঘনকে তৈরি হচ্ছে। তো এই দুটো ঘনকের ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a হবে, অর্থাৎ 6 সেন্টিমিটার। তা সেখান থেকে আমরা উত্তর লিখে দিতে পারি প্রতিটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? 6 সেন্টিমিটার। আচ্ছা, তো আমরা 6, 6, 8 আর 9 করলাম। আমরা 6, 8 আর 9 করলাম। আমাদের 7 নাম্বারটা রইল হোমওয়ার্ক। এবার আমরা আসি 10-এর অঙ্কটা। আমরা এখন আস্তে আস্তে ঘনকের থেকে আয়ত ঘনকের দিকে প্রবেশ করব। দেখা যাক 10 নম্বর অঙ্কটা কি বলছে। প্রতিটি ঘনকের প্রতিটি বাহুকে, সরি, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করি। তাহলে আমি একটা প্রথমে বড় ঘনক নিলাম, এর প্রত্যেকটা বাহুকে যদি আমি 50% করে ডিক্রিজ করে দিই, তাহলে আলটিমেটলি এরকম একটা ছোট ঘনক চলে আসবে। তা আমাদের প্রশ্ন আর কিছুই না, এই দুটোর ঘনফলের অনুপাত চেয়েছে। তাই আমি প্রথমটার বাহুটিকে নিজের সুবিধার্থে 2a ধরে নিলাম। তাহলে পরেরটা অবভিয়াসলি 50% কমালে a হয়ে যাবে। তাহলে এবার দুটোর ঘনফল যদি আমরা বের করতে পারি, তাহলে তাদের অনুপাত করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা করি। আচ্ছা, ধরি বৃহৎ ঘনকটির বাহু সমান সমান 2a সেন্টিমিটার। অতএব ক্ষুদ্র ঘনকটির বাহু কত হবে? 50% কমে গিয়ে a সেন্টিমিটার হয়ে যাবে।
এখন বৃহৎ ঘনকটির ঘনফল সমান সমান 2a সেন্টিমিটার কিউব, দ্যাট ইজ 8a সেন্টিমিটার কিউব, এবং ক্ষুদ্র ঘনকের ঘনফল কত হবে? এ থেকে আসবে, অর্থাৎ a³ সেন্টিমিটার। তো আমরা মুখ এখানে দেখেই বুঝতে পারছি যে অনুপাতটা কত হবে। অতএব মূল ঘনকের ঘনফল ইস্টু পরিবর্তিত ঘনকের ঘনফল, আমি এটা এখানে করছি নিয়ে এসে এখানে টেনে নিয়ে এসে করছি। মূল ঘনকের ঘনফল ইস্টু পরিবর্তিত ঘনকের ঘনফল সমান সমান 8a³ দ্যাট ইজ 8:1। তারপর উত্তরটা পেয়ে গেলাম যে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের মধ্যে তফাৎটা কত হবে। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা করা যাক। একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3:2:1। উহার আয়তন 384 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, এই অঙ্কটা আমি খানিকটা হিন্ট দিয়ে দেবো, বাকিটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক থাকবে। সেকেন্ডটা হোমওয়ার্ক থাকবে, খানিকটা হিন্ট আমি দিচ্ছি 11 অঙ্কটা। আচ্ছা, আমরা দৈর্ঘ্য ধরে নেব 3x, প্রস্থ সমান সমান 2x, উচ্চতা সমান সমান x। তাহলে আয়তন সমান কি? 3x ইন্টু 2x ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 384। 6x³ সমান সমান 384। এখান থেকে x³ সমান সমান আসছে 6, 64, আর x সমান সমান 4। তাহলে আমি এই প্রত্যেকটা জায়গায় x এর ভ্যালুটাকে পেয়ে গেলাম, x এর ভ্যালুটাকে। তাহলে দৈর্ঘ্য আসছে 3 4 12, প্রস্থ আসছে 4 2 8, আর উচ্চতা আসছে সমান সমান 4। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যদি জেনে যাই, তাহলে আমরা এর সমগ্রতলের ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো। সেই থিওরি তোমরা জানো। তাহলে একটা হোমওয়ার্ক থাকবে, আমরা 11 12 অঙ্কটা চলে যাই। একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বলে দিয়েছে। তা চা ভর্তি বাক্সটির ওজনও বলে দিয়েছে, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজনও সেটা যদি 3.75 কিগ্রা হয়, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত তা হিসাব করে লিখি। কোনো অসুবিধাই নেই। একটা এটা আমরা আয়তঘনের অঙ্কে প্রবেশ করছি আস্তে আস্তে। তা একটা আয়তঘনাকার বাক্স, দৈর্ঘ্য হচ্ছে 7.5 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 6 ডেসিমিটার, এবং উচ্চতা হচ্ছে 5.4 ডেসিমিটার। পেয়ে গেলাম। চা ভর্তি বাক্সের ওজন হচ্ছে, মানে এখানে আমাদের একটা কথা বুঝে নিতে হবে যে এখানে চা ভর্তি বাক্স মানে কি শুধু ভিতরে চাটা দিলে যে ওজনটা হয় সেটা, সেটা হচ্ছে 52 কেজি 350 গ্রাম। আচ্ছা, 52 কেজি 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্স, আচ্ছা আচ্ছা, না না, ঠিকই বলে দিয়েছে যে এখানে চা ভর্তি বাক্সের ওজন মানে সবটাই দিয়েছে, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন হচ্ছে 3.75 কেজি। আচ্ছা, চায়ের ওজনটাকে বের করে রাখি। বাহান্ন 350 এত গ্রাম মাইনাস 3.75 কেজি, মানে
এত গ্রাম। তাহলে খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। 0 0 এইটা। 48,600 গ্রাম। তাহলে এটাকে আমি খুব সহজেই 48.6 কেজি আমরা লিখে ফেলতে পারি। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এর ঘনফলটা বের করা। বাক্সের আয়তন কত? 7.5 মাল্টিপ্লাইড বাই 6 মাল্টিপ্লাইড বাই 5.4 ডিসিএম কিউব সমান সমান 45 ইন্টু 5.4 ডিসিএম কিউব। এটাকে আমরা মাল্টিপ্লাই করে নিই, সাইডে করা যাক। 54 ইন্টু 45, 2 27, 50 হচ্ছে হাতে থাকলে 1, 4 5 20 আর 21। আচ্ছা, 0 77 3 হাতে থাকলে 1, 3 আর 4। আচ্ছা, 243.0 ডিসিএম কিউব। তাহলে আমরা বাক্সের আয়তন পেয়ে গেলাম, অর্থাৎ এই যে টোটাল বাক্সের ভিতরে যে স্পেসটা রয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। সেটা হচ্ছে 243 ডিসিএম কিউব বা ঘন ডেসিমিটার। আর টোটাল এর মধ্যে চা রয়েছে কত? 48.6 কেজি চা রয়েছে। ক্যালকুলেশনটা একবার চেক করে নেওয়া যাক। হুম, ঠিকই আছে, 48.6 কেজি চা রয়েছে। তাহলে 1 কেজি, সরি, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? তাহলে এখন আমরা সিম্পল ঐকিক নেমে যেতে পারি বা ডাইরেক্ট ভাগও করে দিতে পারি, সেটা আমাদের চয়েস। এখন আমরা ঐকিক নেমেই যাচ্ছি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে 48.6 কেজি চায়ের ওজন হচ্ছে, সরি, 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে 48.6 কেজি। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত সেটা আমরা বের করব। কিছুই না, 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে 48.6 কেজি। অতএব 1 ডেসিমিটার কিউব চায়ের ওজন কত হবে? 48.6 ডিভাইডেড বাই 243। সিম্পলি ডেসিমেলটা তুলে নিচে একটা 10 গুণ করে দিই, তাহলে এটা আসছে 2/10, দ্যাট ইজ 0.2 এত কেজি। তাহলে আমাদের চায়ের ওজন কত চলে আসলো? 0.2 কেজি, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমি 13 অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি, একবার তোমাদের একটা হিন্ট দিয়ে দিই। একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এত, প্রস্থ এত এবং প্লেটটির ওজন এত। যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 4.5 কেজি হয়, তাহলে এক্স এর মান কত হিসাব করে লিখি। আচ্ছা, এখানে মনে রাখবে যে প্লেটের দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে, বেধও দিয়ে দিয়েছে। তো দৈর্ঘ্য আর ব্রেথ যদি দেওয়া হয়, তাহলে তাই বর্গাকার ভূমিবিশিষ্ট প্লেটের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে x সেন্টিমিটার আর বেধ দিয়ে দিয়েছে 1 mm। তাহলে আমাকে এই প্রশ্নটা বুঝতে হবে। তার আগে একটু ফাঁকা করে নিই আমি। বর্গাকার ভূমিবিশিষ্ট একটা প্লেট, তার দৈর্ঘ্য যদি x সেন্টিমিটার হয়, প্রস্থ x সেন্টিমিটারই হবে।
তাহলে উচ্চতাটা বলে দিয়েছে, এটুকু হচ্ছে 1 mm, 1 mm। তাহলে আর প্লেটটির ওজন দিয়ে দিয়েছে, তাহলে 1 ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখান থেকে প্রথমে আমি কি করব, এর আয়তনটা বের করব। ভলিউম ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার ইন্টু 1, তাই কি? অবশ্যই না, এখানে 1 mm মানে কত, এখানে এমএম এ দেওয়া রয়েছে আর সবকিছু সেমিতে করা রয়েছে, তাহলে এটা কি 0.1 সেন্টিমিটার আমি করে নিতে পারি, অবশ্যই নিতে হবে সেটা। তাহলে এটা কি 0.1 এত সেন্টিমিটার কিউব, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই 10 সেন্টিমিটার কিউব। আমি যদি লিখি, সরি সেন্টিমিটার কিউব না, হ্যাঁ সেন্টিমিটার কিউব, এক্স স্কোয়ার বাই 10 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আয়তন। তাহলে এর আয়তন যদি এক্স স্কোয়ার বাই 10 সেন্টিমিটার কিউব হয়, এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে যে প্লেটটির ওজন, ওজন বলে দিয়েছে, আর 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজনও বলে দিয়েছে। তাহলে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন যদি 8.4 গ্রাম হয়, তাহলে সেখান থেকে আমি 4725 এই গ্রামটা কত ঘন সেন্টিমিটারের জন্য হতে পারে সেটা বের করে নিতে পারবো। তাহলে সেই দুটো সমান, সেখান থেকে এক্স এর একটা ভ্যালু চলে আসবে, আর সেটাই আমাদের অ্যান্সারে চেয়েছে। এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা সবাই করে রাখবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী অঙ্কের ক্লাসে যুক্ত হতে আর তার নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর এর পরবর্তী দিন আমরা এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো সলভ করব। এই অঙ্কগুলো তুলনামূলক একটুখানি দেখতে অনেকটা বড় মনে হচ্ছে, আশা করি ছোটতেই সলভ হয়ে যাবে।